সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিরিয়া 9-10। আর আজকে আমি তোমাদের মাধ্যমিক উত্তরণ ব্যাচের প্রথম ক্লাস করাবো। আমার নাম প্রীতি দীপা, তোমরা আমাকে প্রীতি ম্যাম বলে রাখতে পারো। তো চলো আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারটা পড়াবো ক্লাস 10-এর, যেটা ফাদার সেলফ আর.কে নারায়ণের লেখা। আশা করছি তোমাদের এই চ্যাপ্টারটা অলরেডি হয়ে গেছে পড়া, আর তাও আরেকবার পড়িয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আশা করছি এটা বোঝানোর পর কোনো ডাউট থাকবে না। সো লেটস স্টার্ট। ফাদার সেলফ বাই আর.কে নারায়ণ। আর.কে নারায়ণ কে ছিলেন একটু দেখে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, তাহলে দেখি অথরের সম্পর্কে একটু জেনে নিই। আর.কে নারায়ণ 1966 to 2001, 1906 থেকে 2001, মানে 1906 তার জন্ম এবং 2001 তার মৃত্যু। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তাহলে ইন্ডিয়ান লিটারেচার, ইংলিশে যে ইন্ডিয়ান লিটারেচার, সেখানকার তিনি একজন উল্লেখযোগ্য কবি বা লেখক। His notable works include Malgudi Days and The Guide. তার দুটো উল্লেখযোগ্য লেখা হলো মালগুডি ডেজ আর দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তাহলে দ্য গাইড লেখাটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1958 সালে। 1958-এ তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন দ্য গাইড লেখাটার জন্য। দিস স্টোরি, মানে এই স্টোরিটা যেটা আছে, ইজ অ্যান এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুডি ডেজ। এই স্টোরিটা কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুডি ডেজ থেকে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। এই স্টোরিটা কি নিয়ে? না, একটা বাচ্চা ছেলে, তার নাম হচ্ছে স্বামীনাথন, যে স্কুলে যেতে চায় না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তাকে তার বাবা জোর করে স্কুলে পাঠায়। This story explores how, through the events that follow, Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. তাহলে এই স্টোরিটা কি এক্সপ্লোর করছে, কি দেখাচ্ছে না, কিভাবে নানান রকম ঘটনার মধ্য দিয়ে স্বামীর যে ধারণা তার টিচার স্যামুয়েলকে নিয়ে, সে ধারণাটা কিভাবে বদলে যাচ্ছে কিছু ঘটনার মাধ্যমে। তো চলো আমরা পড়াটাতে এগোই, টেক্সটের দিকে এগোই। ইউনিট 1 শুরু করছি। কি আছে প্রথমে? Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী উপলব্ধি করলো যে একটা চমকে উঠলো, উইথ আ শাডার মানে চমকে ওঠা, চমকে উঠলো যে এটা হচ্ছে মন্ডে মর্নিং, যে এটা সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা দেখে যেন মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই যেন ছিল শুক্রবার, এত তাড়াতাড়ি সোমবার হয়ে গেল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, আর এখনই মানডে চলে এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে ভেবেছিল যে তাকে হয়তো স্কুলে যেতে হবে না, কিন্তু তাকে তো যেতে হবে কারণ এটা সোমবার। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। তাহলে 9টার সময় তার ঘুম ভাঙছে। ঘুম ভেঙে সে হাই তুলতে তুলতে বলছে, মানে কান্নার স্বরে বলছে, আই হ্যাভ আ হেডেক। বলছে একটু কাঁদো কাঁদো হয়েছে, আমার খুব মাথা ব্যথা। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তার মা তাকে সাজেস্ট করলেন যে তুমি বাড়িতেই থাকো। অ্যাট 9:30, 9:30, when he ought to have been in the school prayer hall, যখন 9:30 সময় তাকে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা তার, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তার মায়ের রুমের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, তার বাবা এসেছেন, বাবা এসে জিজ্ঞেস করছেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার কি আজকে কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বলছে, হেডেক বাবা, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবা বলছেন, এই অপদার্থ, এক্ষুনি যাও রেডি হয়ে। হেডেক, আবার স্বামী বলছে হেডেক। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। বলছে সানডেতে তুমি যদি একটু কুড়েমিটা কম করো তাহলে তোমার মন্ডেতে হেডেক থাকবে না। মানে ওকে ঠুকে ঠুকে কথা বলছে যে তুমি যেতে চাও না, সেটা বাবা বুঝেছে যে বাহানা দিচ্ছ, সেই জন্য এইভাবে বলছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস। তাই সে কি করলো, তার ট্যাকটিসটা চেঞ্জ করে দিল, মানে ছলনাটা চেঞ্জ করলো। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস। নতুন অজুহাত, আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না, ক্লাসে যেতে পারবো না, তার বাবাকে বলছে। এটা একটা তার নতুন অজুহাত। চলো নেক্সট। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। বলছে তোমাকে যেতেই হবে কারণ এটা তোমার নিজের দোষ।
যে তুমি হেডেক বলে বাড়িতে বসেছিলে, দেরি করেছো, তাই তোমাকে যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? স্বামী বলছে, বাবা আমার টিচার কি ভাববেন যদি আমি এত দেরি করে যাই? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। বলছে তুমি তাকে বলবে যে তোমার মাথা ব্যথা হয়েছিল তাই তুমি লেট করেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। বলছে সে আমাকে মানে উনি আমাকে বকবেন যদি আমি এরকম কথা বলি। উইল হি? লেট আস সি। তার বাবা বলছেন তাই, তিনি বকবেন, দেখি। হোয়াট ইজ হিজ নেম? বলছে তার নাম কি? স্যামুয়েল। তখন বলছে, স্বামী উত্তর দিচ্ছে যে তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? তিনি কি সবসময় বাচ্চাদেরকে বকেন, ছাত্রদেরকে বকেন? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। তার স্বামী তখন বলছে সে খুবই রাগী একটা লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বেশি বেশি করে রেগে যান কাদের উপরে? যারা দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। বলছে আমি একদম স্যামুয়েলের ক্লাসে যে দেরি করে যেতে পছন্দ করব না, বা আমি যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? বলছে যে সে যদি এতটাই রাগী হয় তাহলে তুমি তোমার হেডমাস্টারকে কেন কমপ্লেন করো না তার ব্যাপারে, বা বলো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। বলছে তারা বলে যে এমনকি হেডমাস্টারও নাকি তার উপর রেগে থাকে। হেডমাস্টারও নাকি তার উপর মানে তাকে ভয় পায়, সরি তাই উপর রেগে থাকে না, হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়। তাহলে তারা বলছে, তারা বলে যে হেডমাস্টারও নাকি তাকে ভয় পান। তাহলে চলো এই অবধি ইউনিট 1টা শেষ হয়ে গেল। ওয়ার্ড নেস্ট মানে দুটো ওয়ার্ড আছে, যেটা মানেটা অলরেডি আগে বলে দিয়েছি। সাডার মানে সেকিং অফ বডি কজ বাই ফিয়ার, ভয়ে একটা চমকে যাওয়া। লোভ মানে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, মানে কুঁড়েমি করে ঘোরাফেরা করা। সো এরপরে আমরা এক্সারসাইজের দিকে। আচ্ছা, তাহলে এই গেল ইউনিট 1টা। আচ্ছা, তোমরা দেখো আমাদের মাধ্যমিক 2027-এর উত্তরণ ব্যাচ শুরু হয়ে গেছে। আমি তোমাদের ইংলিশ ম্যাম, ইংলিশ করাবো। তোমরা যারা এখনো অ্যাডমিশন নাওনি, যারা এখনো এনরোল করনি তোমাদের নাম, তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি এনরোল করে নাও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে এবার আমরা আসবো এক্সারসাইজের দিকে। এবার আমরা এক্সারসাইজের দিকে আসছি। তাহলে দেখো এখানে প্রথমে যে এক্সারসাইজের যে একের দাগের কাজগুলো আছে সেটা হচ্ছে যে এমসিকিউ, মানে তোমাদেরকে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে যে কোনটা হবে, তাই তো? উইথ আ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, স্যাটারডে, ওয়েডনেসডে না মানডে। চমকে গিয়ে স্বামী কি রিয়েলাইজ করেছিল? যে সেটা কি বার ছিল? মানডে ছিল। তাহলে সেটা ছিল মানডে। When Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench, table, bed, না desk. কোথায় ছিল? স্বামীর যখন প্রেয়ার হলে থাকার কথা তখন স্বামী কোথায় ছিল? বেঞ্চে, মায়ের ঘরে বেঞ্চে, তাই তো? দেখবে স্বামী was lying on the bench in mother's room, তাই তো? According to Swami, Samuel is especially angry with the boys who are. স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল কাদের প্রতি বেশি রেগে যেত? কাদের প্রতি বেশি রেগে যেত স্বামীর কথা অনুযায়ী? স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, তাদের প্রতি যারা খুব দেরি করে আসতো। তাহলে অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ না আনডিসিপ্লিন? লেট। তো এই এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে খাতাতে করতে পারো। সঙ্গে এই ক্লাস করার সময় একটা খাতা অবশ্যই রাখবে আর টেক্সট বুকটাও রাখবে, তাহলে খুব সুবিধা হবে তোমাদের। তো নেক্সট যেটা আছে 2 নম্বরে, সেটা হচ্ছে যে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা ফিল করতে হবে। তো চলো করি। ফার্স্টে আছে টাইম when স্বামী কমপ্লেন্ট অফ আ হেডেক। সেই টাইমটা যখন স্বামী কমপ্লেন করেছিল, নালিশ করেছিল যে আমার মাথা ব্যথা। কখন? টাইমটা কখন? at 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, তাই তো? তাহলে 9টার সময়।
তারপরে আছে পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে স্বামীকে স্কুলে যেতে অর্ডার করেছিল? কে করেছিল? ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো কে করেছিল? তার বাবা, তাই তো? তাহলে হবে হিজ ফাদার। তারপরে নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামীর দ্বারা যে মানে যে টিচারের নামটা উল্লেখ করা হয়েছিল, মানে স্বামী কোন টিচারের নাম উল্লেখ করেছিল? কোন টিচারের নাম উল্লেখ করেছিল? হোয়াট ইজ হিজ নেম? স্যামুয়েল। তাহলে কার কথা উল্লেখ করেছিল? স্যামুয়েলের কথা। তার টিচারের নাম ছিল কি? স্যামুয়েল। এবার নেক্সট চলে যাব, কি আছে? আচ্ছা, এখানে আছে ট্রু ফলস। ট্রু ফলসটাকে আইডেন্টিফাই করতে হবে, মানে সেন্টেন্সগুলো ট্রু না ফলস, আর এগুলো তোমরা অলরেডি জানো। আর তার সাথে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট, মানে ট্রু কেন হয়েছে, কোন লাইনটা থেকে আমরা বুঝলাম টেক্সটে যে এটা ট্রু, আর কোন লাইনটা থেকে বুঝলাম যে ফলস। যদি ফলস হয় তাহলেও দিতে হবে, যদি ট্রু হয় তাহলেও দিতে হবে। তো ফার্স্টে কোশ্চেনটা আছে যে স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। স্বামী বলল যে তার একটা মাথা ব্যথা হয়েছে, তাই তো? স্বামী বলল যে তার মাথা ব্যথা হয়েছে, ঠিক না ভুল? দেখি। হেডেক, স্বামী রিপ্লাইড, তাই তো? এই লাইনটাতেই বোঝা যাচ্ছে যে তার মাথা ব্যথা হয়েছে, সেটা স্বামী বলেছিল, তার মানে ট্রু। হেডেক, স্বামী রিপ্লাইড, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট আর হবে ট্রু। ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এই যে এখানে, স্বামী, এই হেডেক স্বামী রিপ্লাইড, হেডেক স্বামী রিপ্লাইড, হেডেক স্বামী রিপ্লাইড। বুঝে গেল? এবার নেক্সট আছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার রুমে শুয়েছিল কি? ছিল কি? দেখি আমরা ছিল কিনা। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তাহলে এইটা হচ্ছে উত্তর, তাই তো? মানে সাপোর্টিং স্টেটমেন্ট। আর উত্তরটা হবে ফলস। তাহলে স্বামী তার বাবার রুমে শুয়েছিল না, ফলস। তাহলে কি স্বামী ওয়াজ লাইং, পুরোটা লিখছি না, জাস্ট ডট ডট দিয়ে দিচ্ছি, ইন হিজ বেঞ্চ অফ হিজ মাদার্স রুম ছিল। তোমরা যখন লিখবে পুরোটা লিখবে, এখানে জাস্ট জায়গা নেই বলে আমি ডট ডট দিয়ে দিলাম মাঝখানে, ঠিক আছে? সরি। তো এখানে জায়গা নেই বলে আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা যখন লিখবে অবভিয়াসলি পুরোটা লিখবে। তো নেক্সট দেখি, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর কথা অনুযায়ী যে হেডমাস্টার স্যামুয়েলের ওপর ভয় করতেন না, স্যামুয়েলকে ভয় করতেন না। করতেন না কি মানে স্বামীর কথা অনুযায়ী, আসলটা আমরা জানি না, কিন্তু স্বামী বলেছিল শেষে যে হেডমাস্টারকে স্যামুয়েল মানে স্যামুয়েলকে হেডমাস্টার অব্দি ভয় করে। দে সে দ্যাট ইভেন হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তাই তো? তাহলে এই লাইনটা, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, দে সে থেকে অফ হিম অব্দি, দে সে থেকে অফ হিম অব্দি। এটা গেল এটার সাপোর্টিং স্টেটমেন্ট। ও সরি, অ্যান্সারটা লিখতে ভুলে গেছি। অ্যান্সারটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ হিম, ফলস। অ্যান্সারটা হচ্ছে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দে সে দ্যাট ইভেন হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, মানে অ্যাফ্রেড অফ স্যামুয়েল, তাই তো? হেডমাস্টার পর্যন্ত স্যামুয়েলকে নাকি ভয় পায়। এটা কি মানা যায়? যাই হোক, এটা স্বামীর অজুহাত, মানে একটার পর একটা একটার পর একটা অজুহাত দিয়েই চলেছে যাতে স্কুলে না যেতে হয়। এতটাই কুড়ে ছেলে যে স্কুলে যেতে চায় না,
তাই কন্টিনিউয়াসলি তার বাবাকে অজুহাত দিয়ে চলেছে। ওকে, তো দেখি আমরা ইউনিট 2 এ গিয়ে কি হয়, গল্পটা কোন দিকে যায়, আদেও স্বামী স্কুলে যায় না যায় না, নাকি ওর বাবা ওকে জোর করে স্কুলে পাঠায়। চলো দেখা যাক। ইউনিট 2 এ চলে আসি আমরা এবার। ইউনিট 2 এ কি শুরু হচ্ছে, আবার শুরু হচ্ছে। ঠিক আছে, ইউনিট 1টা শেষ হয়েছিল যে স্বামী বলেছিল যে তার বাবাকে যে হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়, মানে স্যামুয়েলকে ভয় পায়। দেখি এবার কি বলে, আর কি অজুহাত দিয়ে স্কুলে যাওয়াটা আটকাতে পারে, নাকি আদৌ আটকাতে পারবে না, ওকে স্কুলে যেতে হবে, সেটাও আমরা দেখব। তাই তো, পড়ি। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এই রকম কথা বলে তার বাবা বুঝতে পারবে যে কেন সে স্কুলটা অ্যাভয়েড করতে চাইছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার ব্যবহার একটা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত মোড় নিয়ে নিল। তার বাবার ব্যবহারটা চেঞ্জ হয়ে গেল। স্বামী একরকম এক্সপেক্ট করে তার বাবাকে বলেছিল যে স্যামুয়েলকে হেডমাস্টারও ভয় পায়, যাতে তার বাবা বুঝতে পারে যে কেন সে স্কুলে যেতে চাইছে না। কিন্তু তার বাবা বোঝেনি। হি প্রপোজ টু সেন্ড এ লেটার টু উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তখন তার বাবা ওকে প্রস্তাব দিল যে আমি একটা লেটার পাঠাবো হেডমাস্টারকে একটা চিঠি লিখে আমি পাঠাবো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কাছ থেকে কোনো রকম বাধা তার বাবার মনকে চেঞ্জ করতে পারলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। সেই সময় স্বামী রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য, কারণ তার বাবার কোনো কথাই তার বাবা ওর শুনলো না। ঠিক আছে, তাই রেডি হয়ে গেল স্বামী। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তার বাবা একটা বড় চিঠি তার হেডমাস্টারের জন্য লিখেছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সে কি করেছে, সেটাকে আবার একটা খামের মধ্যে ভরে সেটাকে সিল করে দিয়েছে, যাতে স্বামী না পড়তে পারে। স্বামী খুললে তো ছিঁড়ে যাবে, সেজন্য খামের মধ্যে ভরে সিল করে দিয়েছে একটা বড় লেটার লিখে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী খুব কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন যে বাবা কি লিখেছো তুমি এটাতে। নাথিং ফর ইউ, বলছে তোমার জন্য তো কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তুমি এক কাজ করো, তুমি এটা তোমার হেডমাস্টারকে দাও আর তুমি নিজের ক্লাসে যাও। প্রথমে মানে স্কুলে গিয়ে তুমি হেডমাস্টারকে চিঠিটা দেবে, দেন ক্লাসে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। বলছে তুমি কি বাবা আমাদের টিচার স্যামুয়েলকে নিয়ে কিছু লিখেছ। ইয়াস, প্লেন্টি অফ থিংস। তার বাবা বলছে যে হ্যাঁ, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার। তখন ও বলছে বাবা কেন, তিনি কি করেছেন, এমন কি করেছেন। মানে ও তখন ভয় পেয়ে গেছে যে বাবা চিঠি লিখে দিয়েছে হেডমাস্টারকে, তাহলে এবার আমার কি হবে, আমি তো মিথ্যে বানিয়ে বানিয়ে বলেছি। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। বলছে সব কিছুই তো লেখা আছে ওই লেটারটাতে, তুমি তোমার হেডমাস্টারকে গিয়ে এটা দিয়ে দিও। তারপর স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় ইন অন আর্থ। স্বামী স্কুলে গেল ভাবতে ভাবতে এবং এটা ফিল করতে করতে যে সে পৃথিবীর সব থেকে বাজে ছেলে, পৃথিবীর সব থেকে বাজে ছেলে, যে টিচারের নামে মিথ্যে কথা বলছে শুধুমাত্র স্কুলে না যাওয়ার জন্য। হিজ কনসায়েন্স বদার্ড হিম। তার বিবেক তাকে খুব বাঁধলো, মানে বারবার তাকে তার মনের মধ্যে চলতে লাগলো যে আমি খুব ভুল করেছি, আমি মানে ও গিল্ট ফিল করলো। He wasn't at all sure if his description of Samuel had been accurate. সে এটাও জানে না যে স্যামুয়েলের প্রতি তার স্যামুয়েলের উপরে তার যে বর্ণনা সে দিয়েছে স্যামুয়েলের সম্পর্কে সেটা আদৌ ঠিক কিনা, কারণ স্যামুয়েল এরকম নয় সেটা স্বামী মনে মনে জানে। স্বামী বাড়িয়ে বাড়িয়ে অজুহাত দেওয়ার জন্য বলেছে। হি ফিল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। সে বুঝতে পারলো যে সে ইমাজিনেশনটা, মানে তার ইমাজিনেশনে হয়তো স্যামুয়েল ওরকমই, সেইটাকে এবং রিয়েলিটিটাকে গুলিয়ে ফেলেছে। বাস্তব আর ইমাজিনেশন কল্পনাটাকে সে গুলিয়ে ফেলেছে, তারপর বলে ফেলেছে। এবার সেটা থেকে সে কোনোভাবেই বেরোতে পারবে না। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে একবার দাঁড়ালো তার মাথাতে মধ্যে স্যামুয়েলকে নিয়ে যে চিন্তা ভাবনা সেটা ঠিকঠাক করার জন্য, মানে সে খুব পাজলড হয়ে আছে। ঠিক আছে, তাই জন্য একবার দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। দাঁড়িয়ে সে ভাবছে যে না, স্যামুয়েল তো এত বাজে লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। বলছে তিনি তো বরং পার্সোনালি আরো বেশি ফ্রেন্ডলি, আরো বেশি ফ্র্যাঙ্ক অন্যান্য টিচারের থেকে। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও বুঝতে পারলো যে স্যামুয়েলের তার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, এটাও বুঝতে পারলো।
এটা ইম্পর্টেন্ট যে মনে মনে স্বামী এগুলো ভাবলো স্যামুয়েলকে নিয়ে, স্যামুয়েল এতটা খারাপ নয় যতটা খারাপ সে তার বাবার কাছে বলেছে, বরং স্যামুয়েল বেশি ফ্রেন্ডলি অন্যান্য টিচারদের থেকে। স্বামী's হেড ওয়াজ ডিজি, তার মাথাটা প্রচন্ড ঘেঁটে গেল, যেটাকে আমরা এখন বলি যে ঘেঁটে যাওয়া, তাই তো? মানে সে অনেক রকম ভাবনা চিন্তা পুরো সে গুলিয়ে ফেলছে সবকিছু, তার আর মাথার মধ্যে কিছু ঠিক থাকছে না। তো উইথ কনফিউশন, মানে কনফিউশনে ভরে গেল, সে বুঝতে পারলো না কোনটা ঠিক কোনটা ভুল, বা সে যেটা বলেছে সেটার জন্য এত গিল্ট ফিল করলো যে সেটা ঠিক নয়, নাকি সে ইমাজিন করে বলে ফেলেছে বা অজুহাত দেওয়ার জন্য বলে ফেলেছে, সেই জন্য তার একটু গুলিয়ে যাচ্ছে ব্যাপারগুলো। He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. সে বুঝতেই পারছে না, ডিসাইড করতে পারছে না যে স্যামুয়েলের ওপর যে অ্যালিগেশনগুলো সে এনেছে, যে নালিশগুলো সে এনেছে, সেগুলো আদেও ঠিক কিনা, সেগুলো তো ঠিক না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত সে স্যামুয়েলে নিয়ে ভাবলো, মোর স্বামী গ্রিভড ফর হিম, তত তার দুঃখ হলো তার জন্য, কারণ সে মিথ্যা বলেছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টেক অ্যান্ড 7 চিক, স্যামুয়েলের ওই রকম মানে স্যামুয়েল কেমন দেখতে ছিল না, স্যামুয়েলের ছিল ডার্ক ফেস, মানে স্কিন টোন ছিল ডার্ক, তার থিন মুস্টেক, একটা সরু গোপ ছিল, আনসেভেন চিক, তার চিক ছিল মানে গালে দাড়িতে ভরা ছিল, সেভ করা ছিল না, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, সে ইয়েলো কোট পরে থাকতো। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্যামুয়েলের এই ডেসক্রিপশন দেওয়া হলো, এটা খুব ইম্পর্টেন্ট, স্যামুয়েল কেমন দেখতে। তো স্যামুয়েলের ডেসক্রিপশনটা ভেবে, মানে স্যামুয়েলের কথা ভেবে, স্যামুয়েলের মুখ, স্যামুয়েলের চেহারা বর্ণনা ভেবে সে আরো দুঃখে নিমজ্জিত হয়ে গেল, সে আরো কষ্ট পেল, কারণ যখন তার স্যামুয়েলের কথা মনে পড়লো, বা মনে পড়লো যে স্যামুয়েল কতটা ভালো। এখানে দুটো ওয়ার্ডের মানে দেওয়া আছে, অ্যাপ্রিহেন্সিভলি আর ডিজি। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে ইন আ ম্যানার উইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, একটা চিন্তা, একটা উদ্বেগ, যে কিছু একটা খারাপ হতে পারে, এটা ভেবে যে উদ্বেগটা হয় সেটা। আর ডিজি মানে হচ্ছে ইমব্যালেন্সড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মানে ডিসাইড করতে পারছে না, একটা দোটানার মধ্যে আছে সেরকম একটা মাথা, ঠিক আছে? এবার দেখি, তাহলে ইউনিট 2টাও শেষ হয়ে গেল। ইউনিট 3তে আমরা গিয়ে শেষমেশ বুঝতে পারবো যে কি হলো, স্বামী স্কুলে গেল, মানে স্কুলে তো সরি স্কুলে তো যাচ্ছেই, কিন্তু সে স্কুলে গিয়ে কি করছে বা আদৌ চিঠিটা দিচ্ছে কিনা, এগুলো আমরা জানতে পারবো, এগুলো একটু একটু সাসপেন্সে আছে। তো এখন ইউনিট 2টা যেহেতু কমপ্লিট হয়ে গেল, ইউনিট 2 এর এক্সারসাইজগুলো আমরা করে নেব, তারপর বাকিটা এগো। তো এই যে এক্সারসাইজ আছে, এখানেও সেম আছে, এমসিকিউ আছে, চুজ করতে হবে। তাহলে দেখি, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ টেলিগ্রাম, নোটিস, লেটার না রিপোর্ট। তাহলে ফাদার কি ডিসাইড করেছিল যে হেডমাস্টারকে কি পাঠাবে, টেলিগ্রাম, নোটিস না লেটার না রিপোর্ট, কি পাঠাবে? তার বাবা কি ডিসাইড করেছিল? কম্পোজড এ লং লেটার, তাই তো, একটা বড় চিঠি লিখেছিল। তাহলে তার বাবা ডিসাইড করেছিল যে তাকে সেখানে সে লেটার পাঠাবে, লেটার। নেক্সট, while going to school, Swami was bothered by conscience, headache, toothache না ফিভার। কোনটা দিয়ে তাকে, মানে কোনটা তাকে বদার করছিল? তার কনসায়েন্স, না তার মাথা ব্যথা, নাকি তার দাঁতে ব্যথা, নাকি তার জ্বর? কোনটা? তার বিবেক, তার কনসায়েন্স, তাই তো? এই যে এখানে আমরা পাবো তার কনসায়েন্স, এই যে হিজ কনসায়েন্স বদার্ড হিম, তাহলে তার কনসায়েন্স তাকে বদার করছিল। কি বদার করছিল? তার কনসায়েন্স, তাই তো? নেক্সট, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। স্যামুয়েলের কোটের কালারটা কি ছিল? বলেছিলাম স্যামুয়েলের ডেসক্রিপশন খুব ইম্পর্টেন্ট। স্যামুয়েলের কোটের কালারটা ছিল ইয়েলো, স্যামুয়েলের কোটের কালারটা ছিল ইয়েলো, তাহলে স্যামুয়েলের কোটের কালার ছিল কি? ইয়েলো, বোঝা গেল? নেক্সট, নেক্সট আসছে যে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এটাও তোমরা জানো কিভাবে করতে হয়, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই স্টেটমেন্টগুলোকে কমপ্লিট করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান অ্যান্সার বলে ফেলছি। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান ড্যাশ, এটা কোথায় আছে খুঁজি তাহলে টেক্সটের মধ্যে। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন, আন্ডারলাইন করা। ফাদারের মানে বাবার বিহেভিয়ার আনএক্সপেক্টেড টার্ন নিয়েছিল, তাহলে কি টু ক্যান অব্দি আমাদের ওখানে আছে, আমাদেরকে ড্যাশে কি লিখতে হবে? আনএক্সপেক্টেড টার্ন। তাহলে ব্ল্যাঙ্কটাতে আমরা আমাদেরকে লিখতে হবে যে অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তাই তো? নেক্সট,
স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী কিভাবে স্কুল যাচ্ছিল, কি ফিল করতে করতে, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, সে ফিল করতে করতে যাচ্ছিল দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, ডট ডট দিয়ে দিলাম জায়গা নেই বলে, তোমরা কিন্তু পুরোটা লিখবে। আবার বলছি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, নেক্সট কি আছে না, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, কোথায় আছে লাইনটা খুঁজি আমরা, স্বামী রোড সাইডে থামলো, এই যে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে ভাবার জন্য, তাহলে কোনখান থেকে হবে, টু এর পরে মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, অ্যাবাউট স্যামুয়েল অব্দি। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল। এবার আছে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার আছে কি প্রথমে না, ওয়্যার ডিড ফাদার পুট দ্য লেটার, তার বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন, তার বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন, তাহলে আমরা দেখবো যে চিঠিটা কোথায় রেখেছিলেন, কোথায় দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন, পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তাই তো, তার বাবা সেটাকে একটা এনভেলপের মধ্যে রেখে তাকে সিল করে দিয়েছিল। তাহলে আমরা কি লিখবো কোশ্চেনের অ্যান্সারটাতে, নেক্সট পেজে আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, তার বাবা কোথায় চিঠিটা রেখেছিলেন। 6 এর এ, 6 এর এ কি হবে অ্যান্সারটা, তার বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন, হিজ সরি, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, ফাদার put the letter in an envelope and seal it, তাই তো, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, এই যে এখানে আছে, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, সরি ই দিতে ভুলে গেছি। আচ্ছা, নেক্সট অ্যান্সার লিখবো, বি এর অ্যান্সার কি লিখবো, বি এর কি আছে কোশ্চেন, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের বিষয়ে স্বামী কি ভাবতে পারলো না, কি ভাবতে সে ফেল করলো, স্যামুয়েলের বিষয়ে সে কি ভাবতে ডিসাইড করতে ফেল করলো, he could not decide if Samuel really deserved the allegation made against him in the letter, সে ডিসাইড করতে পারলো না যে স্বামী কি সত্যি ওগুলো ডিজার্ভ করে সে যেগুলো লিখেছে, তাহলে অ্যান্সারটা হবে যে হি কুড নট ডিসাইড, এই সরি একটু গুছিয়ে লিখি আমরা কিভাবে লিখবো, কোশ্চেনটা কি আছে, হোয়াট ডিড স্যামুয়েল ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে স্বামী কি ডিসাইড করতে ফেল করেছে, তাহলে লিখবো স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, তো বাবা স্বামী তাহলে কি লিখবো, স্বামী ফেলড টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল অ্যাবাউট স্যামুয়েল, কি কি ফেল করেছিল, সরি এই যে if Samuel really deserved the allegation that Samuel really deserved the allegations made against him in the letter,
that sorry about Samuel, if Samuel really deserved, এখান থেকে ডট ডট দিয়ে দিচ্ছি একদম শেষ লাইনটা অবধি, মানে লাইনের শেষ ওয়ার্ডটা অবধি, যে ইন দ্য লেটার অবধি, এই অবধি লিখতে হবে, ইন দ্য লেটার এই অবধি লিখতে হবে। পুরোটা লেখা যাচ্ছে না এখানে, সম্ভব নয়। তো স্বামী failed to decide about Samuel if Samuel really deserved the allegations made against him in the letter, এরকমই কিছু একটা আছে লাইনটা, তো এটা দেখে ওখান থেকে দেখে লিখে নেন। নেক্সট কোশ্চেনে যাই। হাউ ডিড স্যামুয়েল লুক, আগেই বলেছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, স্যামুয়েলের ডেসক্রিপশনটা। স্যামুয়েল কেমন দেখতে ছিল, স্যামুয়েল কেমন দেখতে ছিল, এই যে কেমন ছিল, ডার্ক ফেস, থিন মুস্টাক অ্যান্ড আনসামিং চিক আর ইয়েলো কোট, তাই তো এই অবধি। তাহলে স্যামুয়েলের কি কি ছিল না, ডার্ক ফেস, থিন মুস্টাক আর আনসামিং চিক আর ইয়েলো কোট। তাহলে আমরা সি এর কোশ্চেনটা অ্যান্সারটা এখানে লিখবো, স্যামুয়েল had a dark face, thin mustache, thin, এটাও ডট ডট দিয়ে দিচ্ছি, লেখা যাবে না তো, যাই হোক। তো এখান থেকে দেখে লিখবে তোমরা এই অবধি, ইয়েলো কোট অবধি, অ্যান্ড হি, আমি এখান থেকে লিখে দিচ্ছি চিক অ্যান্ড, এরপর থেকে লিখছি অ্যান্ড হি ওর ইয়েলো কোট। বোঝা গেল, স্যামুয়েলের ডার্ক ফেস ছিল, থিন মুস্টাক ছিল, আনসামিং চিক ছিল আর ইয়েলো কোট পরে থাকতো, তাই তো। তাহলে আমাদের আপাতত ইউনিট 2 অবধি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আশা করছি এই পড়াটার আর কোনো ডাউট তোমাদের নেই, যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, সেই ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে।